আমরা কি এই সরকারের আগামী দিনের জ্বালানি নীতি কেমন বা জ্বালানি নিয়ে সরকারের ভাবনা কেমন এরকম কোনো বিস্তারিত বা মোটা দাগে কোনো রূপরেখা দেখতে পাই? মোটা থেকে খুব রূপরেখা আমরা এখনও দেখতে পাচ্ছি না, তবে কিছু কিছু ইন্ডিকেশন আছে। আপনি দেখেন গত বাজেটে কিন্তু যে বাজেটটা ভেতর আমরা আছি, অর্থ বছরে জুলাই কার্যকর হলো, এই বাজেটে কিন্তু নবায়নযোগ্য জ্বালানির জন্য বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। যেমন আপনি ধরেন লিথিয়াম আয়ন ব্যাটারির যদি কারখানা করা হয় সেটি করমুক্ত সুবিধা থাকবে, যদি সোলার সেল করা হয় করমুক্ত সুবিধা থাকবে, এমনকি সৌর বিদ্যুৎ উৎপাদন করে যদি তার কাছ থেকে আপনি বিদ্যুৎ কেনেন তাহলে সেখানেও আপনি কিন্তু যে আয় করে একটা রিবেট পাবেন। সুতরাং এক ধরনের প্রণোদনা কিন্তু দেওয়া হয়েছে, উৎসাহ কিন্তু দেওয়া হয়েছে। তবে সবসময় শুধুমাত্র এতটুকু উৎসাহই পর্যাপ্ত না, সরকারকে আরও বেশি আগ্রহী হয়ে দরকার পড়লে বিশেষ কোনো কমিটি দিয়ে আমাদের সমীক্ষা চালিয়ে কোথায় কোথায় আমাদের ঘাটতি আছে, কী কারণে এটার বিকাশ ব্যাহত হতে পারে বা কী করলে এটার বিকাশটা দ্রুততর সময়ের মধ্যে হবে। এবং সেই ক্ষেত্রে আপনার যদি লিথিয়াম আয়ন ব্যাটারির কথা ধরেন, যে ব্যাটারিটা একটা বড় বিনিয়োগের বিষয় এবং অনেক বেশি টেকনিক্যাল, হাইলি, এই ধরনের বড় বিনিয়োগের ক্ষেত্রে যদি বাংলাদেশি কোনো উদ্যোক্তা আগ্রহী হয় চায়নার সাথে কোলাবোরেশনের ক্ষেত্রে, তাদেরকে যেন একটি সাশ্রয়ী তহবিল সরবরাহ করা যায়। ঋণটা আপনি ধরেন সাশ্রয়ী কম সুদে একটা তহবিল দিলেন, তাহলে তাদের জন্য ভায়াবল হতে পারে। এই ধরনের কিছু অ্যাকশনে যেতে হবে তড়িৎ। সে যেটা আমার নর্মাল সময় হয়তো 5 বছর লাগবে যে সক্ষমতা অর্জন করতে, সরকার যদি কোনো ধরনের ক্র্যাশ প্রোগ্রাম নেয় তাহলে কিন্তু সেটি আপনি 2 বছরের ভেতর আমাদের অর্জন করা সম্ভব। আমি মনে করি যে সামনে যে আরও ঝুঁকি তৈরি হতে যাচ্ছে, এবার তো আপনার এলএনজির কারণে হলো, আমাদের নিজেদের টার্মিনালের কারণে হলো, তো আপনি দেখেন যে হরমুজ প্রণালীতে দীর্ঘদিন যাবত সমস্যা চলছে ইরান কেন্দ্র করে। সম্প্রতি কিন্তু লোহিত সাগরে যে বিকল্প একটা রাস্তা ছিল, লোহিত সাগরেও কিন্তু হুতিদের আক্রমণের কারণে কিন্তু লোহিত সাগর বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। সুতরাং অনেকগুলো ঝুঁকি কিন্তু তৈরি হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে, যেখান থেকে আপনি এলএনজি সংগ্রহ করবেন কিংবা আপনি জ্বালানি তেল সংগ্রহ করবেন। সুতরাং আপনাকে খুব কুইকলি বিকল্প ব্যবস্থা করতে হবে। বিকল্প ব্যবস্থা ছিল বলেই কিন্তু এবার দেখেন আপনি সংকটের পরে বিশ্বের যে দেশটি সবচেয়ে কম সাফার করেছে সেটা হচ্ছে চীন। কারণ চীনের হাতে অনেক বিকল্প ছিল, অনেক ভালো মজুদ ছিল, এবং চীন তার ক্যাপাসিটির একটা বড় অংশকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর করেছে, যার ফলে ডিপেন্ডেন্সি কমে গেছে। সুতরাং আমাদের ক্র্যাশ প্রোগ্রামে যেতে হবে, আমাদের বিকল্প নাই, কিন্তু বিকল্প বের করতে হবে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে সেই বিকল্পকে কাজে লাগাতে হবে।